হয়, আলোচনা করা হয়, যেগুলো আপনারা মনে রাখার ট্রাই করবেন। ইন্ডেন্ট বলতে কোন এরিয়াটুকুকে বোঝায় বা ইন্ডেন্ট বলতে কি? আমাদের লেখা শুরু এখান থেকে, তাই না? তার মানে এইটা হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে টপ মার্জিন, এদিকের এইটা হচ্ছে লেফট মার্জিন, এই পাশের এইটুকু হচ্ছে রাইট মার্জিন, নাকি? তো মাঝখানের যে এরিয়াটুকু এইটা, এটা ইন্ডেন্ট এরিয়া, এইটা হচ্ছে হেডার এরিয়া, নিচের দিকে যেটা থাকবে সেটা ফুটার এরিয়া, এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট এরিয়া। এটা লেফট ইন্ডেন্ট, এটা রাইট ইন্ডেন্ট। আর হেডার এবং ফুটার তো জানেন, এটা হেডার। আর এছাড়া স্পেসিং কথাটা লেখা আছে, স্পেসিং এর পরে নিচে আছে বিফোর এবং আফটার। বিফোর আফটার বলতে কি বোঝায়? আগে পরে স্যার। আগে পরে। আমরা এই মাঝখানের লাইনটাকে একটু ধরি, মাঝখানের কিছু, এই লাইনটাকেই ধরি। এই লাইনটার আগে যদি আমি স্পেসিং দেই, আগে স্পেসিং, এই আগে স্পেসিং বলতে কোন স্পেসিংটাকে বোঝাবে? আমি একটু মার্ক করে দেখাচ্ছি, আপনারা একটু বলবেন। মার্কগুলো আগে করে নেই। এই আমার লাইন, এবং এই আমার আরেকটা লাইন, এবং এই আমার আরেকটা লাইন, তাই না? তিনটে লাইন আমরা দেখলাম। এখন তিনটে লাইনের মধ্যে এই একটা স্পেসিং এবং আরেকটা স্পেসিং এইটা, তাই না? এই দুইটা স্পেসিং এর মধ্যে আমি মার্ক করতেছি মাঝখানের যে লাইনটা, এটাকে। তো এটার ক্ষেত্রে বিফোর স্পেসিং বলতে কোনটাকে বোঝাবে? স্যার আগের লাইন, এই প্রথম এইটা লাইনের এইটা পরের লাইনে। এইটা নাকি এইটা? না, প্রথম লাইনের পরেরটা, এইটা। দ্বিতীয় লাইনের উপরে। জি স্যার। হ্যাঁ, ওইটা। যদি এটা হয় বিফোর স্পেসিং, জি স্যার। তাহলে আফটার স্পেসিং এটা। হ্যাঁ, নিচেরটা। কিন্তু যদি দ্বিতীয় লাইন মানে তৃতীয় এই লাইনটাকে কাউন্ট করি, সেক্ষেত্রে বিফোর স্পেসিং কোনটা? ওইটার ক্ষেত্রে বিফোর স্পেসিং স্যার দ্বিতীয় লাইনের পরে এইটা, মাঝখানে গ্যাপটা। এইটা। জি স্যার। এবং আফটার স্পেসিং তখন এটা। জি স্যার। যদি এই লাইনটাকে ধরি, তাহলে আফটার স্পেসিং এটা হবে। বিফোর স্পেসিং এই উপরে, উপরে যেহেতু গ্যাপেই আছে, আরেকটু গ্যাপটা বাড়বে, কিন্তু বুঝতে পারবো না, কারণ বোঝা যাবে না, উপরে কোনো লাইন নেই। তা আমরা এটুকু বুঝছি কিনা? জি স্যার। তো এখন আমি যেহেতু এই লাইনটাকে মার্ক করেছি, আমি একটু স্পেসিং করে দেখব। আমরা বিফোর স্পেসিংটাকে একটু বাড়িয়ে দেখব। আচ্ছা, বিফোর স্পেসিং বাড়তে সম্পূর্ণটাই বেড়ে যাচ্ছে, আফটারটা বাড়ালে নিচে বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে মূলত প্যারাগ্রাফ, সম্পূর্ণ প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করতেছে এই প্যারাটা, সম্পূর্ণ প্যারা। তো সেহেতু আমরা এই প্যারাটাকে ধরতে পারি। যদি এটার উপরে বিফোর দেই, তাহলে এটার উপরে কিন্তু বাড়তেছে। আমি কমিয়ে নিলাম, আমি আফটার দিলাম, এটার নিচে বাড়তেছে। আমরা আমরা এই যে মার্ক করি, এইটুকু আমার মার্ক হওয়ার কথা, কিন্তু এই নিচের অংশ মার্কের অন্তর্ভুক্ত দেখাচ্ছে। বোঝা যাচ্ছে যে নিচের অংশটুকু কালো দেখাচ্ছে, এটাও তাহলে এই লাইনের অন্তর্ভুক্ত। তো মোটামুটি এটা অটো, এবং উপরেরটা অটো থাকে সাধারণত। অটো থাকলে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই দেখা যায়। এখন যদি আমি এক লাইন করতে চাই স্যার, প্রয়োজন পড়ে আর কি। এক লাইন যদি করতে যাই, সেক্ষেত্রে ওই লাইনটাকে এন্টার দিয়ে নিয়ে, এবং ওটার পর এন্টার দিয়ে নিয়ে এটাকে এখন আমি আফটার বিফোর করতে পারি। হবে হবে, এই যে হচ্ছে, এবং এটাও হবে, দেখবেন এই যে হচ্ছে। বোঝা গেছে? তো আফটার বিফোর এটা আমরা বুঝলাম। আমরা আরেকটা স্পেসিং দেখেছিলাম, যেটা হচ্ছে কলামের মাঝে। কলামের মাঝে কলাম উইথ যখন করতে যাব, দুইটা কলাম যদি করতে যাই, তখন একটা স্পেসিং দেখা যায়। এই স্পেসিংটা কিন্তু লাইন স্পেসিং না, দুইটা কলামের, এটা হচ্ছে কলাম স্পেসিং। দুইটা কলামের মাঝখানে কতটুকু জায়গা থাকবে। তো আমরা লাইন স্পেসিং, কলাম স্পেসিং সম্পর্কে কি আর কোনো না বোঝার মতো কিছু আছে? আমরা লাইন স্পেসিং, কলাম স্পেসিং বুঝলাম। আমাদের
রেফারেন্স মেনুর কাজ আছে, কিন্তু রেফারেন্স মেনুর কাজটা আপনাদের তেমন একটা প্রয়োজন হবে না, তবুও আমি একটু দেখাবো। এরপরে মেইলিং এর কাজটা আপনাদের করতে হবে। মেইলিং এর কোনো কিছু আমি আপনাদেরকে দেখাইনি এখন পর্যন্ত। রিভিউ মেনুর তেমন কোনো কাজ নেই, তবে রিভিউ মেনুতে কিছু ব্যাপার নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমি সেটা একটু দেখি। আমার রিভিউ মেনুর পরিচিতি আমরা হইনি নাকি? পরিচিতি হয়েছিলাম রিভিউ মেনুর? না স্যার হয়নি। দেখেন প্রথমে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, মানে আমার এই লেখার মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা অথবা কোনো গ্রামেটিক্যাল ভুল আছে কিনা এটা এখান থেকে বের করা যায়। এবং ওয়ার্ড কাউন্ট ব্যাপারটা এখানে আছে। আমাদের গ্রামার এবং স্পেলিং অ্যান্ড গ্রামার এই ব্যাপারটাই শুধু এখানে প্রয়োজন হয়। এবং এর পাশাপাশি আর একটা অপশন দেখেন, ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জ বলতে বোঝায়, মনে করেন আপনার এই ফাইলটা টোটাল রেডি একটা ফাইল, আপনি কাউকে দিচ্ছেন যে আপনি একটু এটাকে প্রপারলি ঠিক আছে কিনা অথবা কোনো লাইন বাদ যাবে কিনা আপনি একটু চেক করে দেন। যদি কোনো লাইন অ্যাড হয় আপনি একটু অ্যাড করে দিবেন। আপনি যদি ফাইলটা পাঠিয়ে দেন, হয়তো অনেক বড় ফাইল, 5 পেজ 10 পেজ বা 20 পেজ বা এমন হতে পারে 50 পেজের একটা ফাইল, সে সম্পূর্ণটা দেখে কোনো কোনো জায়গা থেকে লাইন বাদ দিয়ে সে তার মতো করে লাইন বসিয়ে দিল। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি বুঝতে পারবেন কোন জায়গা থেকে বাদ দিছে, কোন জায়গায় বসাইছে? বোঝার কোনো চান্স থাকবে? তো সেক্ষেত্রে আমরা ট্র্যাক চেঞ্জটা ব্যবহার করতে পারি। ট্র্যাক চেঞ্জ ব্যবহার করে যদি আমি ফাইলটাকে তাকে দেই, সে যদি চেক করে এবং কোনো লাইন ডিলিট করে, ডিলিট করার লাইনটাও আমার ফাইলের মধ্যে থাকবে। তো আমরা এটা একটু চেক করব কেমনে হয় নাকি। যেমন এখানের এই ফাইলটাই একটা পেজের ফাইলে আমি কাউকে পাঠালাম, আমি ট্র্যাক চেঞ্জটা অন করে নিলাম। এই লাইনের মধ্যে সে একটা লাইন অ্যাড করবে, একটা লাইন ডিলিট করবে। সে এই লাইনটুকু ডিলিট করে দিতে যাচ্ছে, আমি জাস্ট ডিলিট ক্লিক করলাম এবং সে এখানে তার মতো করে লিখে নিল। সেভ টাইম, মনে করেন অন্য কিছু লিখে নিল, টাইম ইন ওয়ার্ড উইথ নিউ বাটন, এটা না দিয়ে লিখে দিলাম নিউ সেকশন। জাস্ট এইটুকু সে চেঞ্জ করলো, আর কিছু করলো না। তো ব্যাপারটা হলো তার চেঞ্জ করা বিষয়টাও আমি দেখতে পারলাম, পাশাপাশি আমার কোন লাইনটা সে চেঞ্জ করতে চাচ্ছে সেটাও এখানে থেকে গেল। এটা মূলত সে ডিলিট করে দিয়েছে, কিন্তু তারপরেও তার লেখাটা এখানে আছে। এবং আমি যদি চাই পরে আর একটা লাইন ডিলিট করব, এইটুকু অংশ ডিলিট করব, ডিলিট ক্লিক করলাম, আমার এইটুকু ডিলিট হয়ে গেল, আমি লিখলাম। আমরা তো নিজেরা লেখালেখি যখন করি তখন কোনো একটা লাইন ভুল হলে একটা দাগ দিয়ে কেটে সামনে আবার লিখে দেই না? এইখানের ব্যাপারটা ওরকম হয়ে গেল। তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই লাইনটা কাটা গেছে, এই লাইনটার পরিবর্তে এই লাইনটা লেখা হয়েছে। ট্র্যাক চেঞ্জ সম্পর্কে ধারণা হয়েছে? আমাদের প্রশ্ন থাকতে পারে যে ট্র্যাক চেঞ্জের কাজ কি। আমাদের প্রশ্ন থাকতে পারে ট্র্যাক চেঞ্জ দিয়ে কি করা হয়, অথবা এমন প্রশ্ন থাকতে পারে যে আমাদের ফাইলের আচ্ছা সব ডিলিট হয়ে যায় কারণ ট্র্যাক চেঞ্জটা আপনারা অন করে রাখেননি। এই এখন আমি ডিলিট করব, সব ডিলিট হয়ে যাবে। না স্যার আমাদের তো স্যার কাটাটা দেখায় না। হ্যাঁ, সবাই কাইটে যায়। সবই কাইটা যায়, কিন্তু আপনার ট্র্যাক চেঞ্জটা অন করেননি বিধায় সব কাইটে যায়। যেমন আমি ট্র্যাক চেঞ্জটা পাবো কোথায়? রিভিউ মেনুতে। রিভিউ মেনুতে ট্র্যাক চেঞ্জ ক্লিক করলে ট্র্যাক চেঞ্জ লেখাটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে এবার অন আছে, বোঝা যাচ্ছে এবার অন আছে, কারণ এটার উপরে একটা মার্ক বা একটা গ্রে টাইপের একটা দাগ দেখা যাচ্ছে। তো এবার যদি আমি কোনো কিছু ডিলিট করে দেই, তাও আমার ডিলিট করা জিনিসটা থেকে যাচ্ছে। ডিলিট হওয়ার কথা না, যাই হোক আমি একটু চেক করি। এইখানে দেখেন আমি যে লাইনটা ডিলিট করেছি তার পাশে এপাশে একটা দাগ দেখা যাচ্ছে।
এই দাগটা হলো আমার এই ফাইলের যেখানে যেখানে এই দাগটা থাকবে, যেখানে যেখানে দাগটা থাকবে তার মানে বুঝতে হবে ওইখানে ওই লাইনটায় কোনো চেঞ্জ করা হয়েছে। আমরা ওই লাল দাগটার উপর ক্লিক করলে আমার ডিলিট করা বিষয়বস্তু দেখতে পাবো। কারণ আমার তো ওটা ডিলিট করা বিষয়, ওটা তো আমি চাচ্ছি না আমার ফাইলে থাকুক, ওটার পরিবর্তে কোনো একটা লাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে আপনার ফাইলটাকে রিভিউ করার উদ্দেশ্যে কাউকে দিলে তখন যদি কোনো চেঞ্জ আনে, সেইটাই হচ্ছে ট্র্যাক চেঞ্জ, মানে চেঞ্জ করার যে ধাপগুলো সেইগুলো দেখা। এরপরে আমরা গ্রামার মানে স্পেলিং অ্যান্ড গ্রামার এটা সম্পর্কে একটু দেখব। আমরা এইখানে এই পাওয়ারফুল লেখাটা, মনে করেন আমি নতুন ফাইল নেই, নতুন ফাইল নিয়ে আবার ট্রাই করি। আমি নতুন একটা ফাইল নিলাম, অনেক বড় একটা লেখা। তো এখন এই লেখার মধ্যে ক্লিক লেখাটা আমি ভুল লিখলাম, আমি ভিডিও লেখাটা ভুল লিখলাম, আমি রিডিং লেখাটা ভুল লিখলাম, এরপরে পাওয়ারফুল বানানটা ভুল লিখলাম, আমি অনেকগুলো বানান নিজের ইচ্ছায় করে ভুল লিখলাম। তো আমরা এবার একটু দেখব যে স্পেলিং অ্যান্ড গ্রামার এটাই ক্লিক করলে আমার এখানে যেগুলো স্পেলিং মিস্টেক আছে সেটা কিন্তু সাজেস্ট করতেছে, এটার পরিবর্তে কোন ওয়ার্ডটা ব্যবহার করব সেটাও সাজেস্ট করতেছে। আমি এটা ব্যবহার করলাম, পরে পাওয়ারফুলের এটাও কিন্তু একটা সাজেশন আসছে, ক্লিক করে দিলাম, আমার যে মিস্টেকগুলো ছিল সেগুলোকে সমাধান হয়ে গেল। এই গ্রামার এবং স্পেলিং এটার মাধ্যমে আমার এখানে কোনো মিস স্পেলড হয়েছে কিনা, মিস স্পেলড বলতে কি বুঝেন, স্পেলিং এর মধ্যে কোনো একটা অক্ষর বা কোনো কিছু মিস আছে কিনা, এটা হচ্ছে মিস স্পেলড। তো মিস স্পেলড আছে কিনা সেটা চেক করে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনের মাধ্যমে। এবং এই গ্রামার অপশনটা চালু করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন 7 ক্লিক করলেই চালু হয়ে যায়। আমি আবার একটু দেখি, পাওয়ারফুলের বানান ভুল করলাম, তারপরে ভিডিও বানানটা ভুল করলাম, এবার কিবোর্ড থেকে ফাংশন 7 ক্লিক করলাম, আমার সাথে সাথে আমার এই গ্রামার স্পেলিং এর অপশনটা চালু হয়ে গেল। আমরা যে কোনো লেখা লিখি, এটা মূলত ইংলিশের ক্ষেত্রে করবে, কারণ বাংলা লেখাটাকে তারা গ্রামাটিক্যাল কোনো কিছু কম্পিউটার বুঝতে পারে না, ইংলিশটাকে বুঝতে পারে। তো গ্রামার অ্যান্ড স্পেলিং যেটা, বা স্পেলিং অ্যান্ড গ্রামার, এটা কি বুঝতে পারছি? আমি কোনো ফাইল তৈরি করলে সেই ফাইলের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা আমরা এই স্পেলিং এর মাধ্যমে সেটা সমাধান করে নিতে পারি। এরপরে একটা সবগুলোই হবে এখানে দেখাবে। এরপরে আমরা, এটা তো একটা ওয়ে গেল, এর পাশাপাশি আরেকটা ওয়ে আছে, যেটা হলো আচ্ছা দেখাচ্ছি। এই লেখাটা তো আমি সাজেশন থেকে নিয়েছি, তাই না? যে কারণে লেখাটার ভিতরে ভুল না থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু আমি যখন নিজে লিখতাম তাহলে তো ভুল হতে পারতো। নিজে লিখতে গেলে হয়তো কোনো একটা অক্ষর বেশি কোনো এক জায়গায় উঠে যেত, তারপরে কোনো এক জায়গায় কোনো একটা অক্ষর উঠতো না, এমন হওয়ার সম্ভাবনা থাকতো। তো মনে করি সেরকমই করে দিলাম, সেরকমই কিছু করে দিলাম আমি নিজে ইচ্ছাকৃত কিছু ভুল করে। তো ইচ্ছাকৃত কিছু ভুল করার পরে আমার ফাইলের কাজ শেষ, আমি দেখবো আমার স্পেলিং কোনো মিস্টেক আছে কিনা।
আমি কিবোর্ড থেকে ফাংশন 7 ক্লিক করলাম, আমার এখানে সাথে সাথে সব সাজেশনগুলো আসলো। আমি সবগুলোকে এখানে সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে ভিউ করতে পারি, আমি এখানে ভয়েসটা শুনতে পারি যে কি হয়েছে। আচ্ছা, এখানে আমি যদি মিউজিকটা আপনাদের ইয়াতে দেই তাহলে আপনারা শুনতে পারবেন, এখানে সাউন্ডও শোনা যায়। আমরা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি সাজেশন থেকে, অথবা আমরা যদি মনে করি যে না এখানে সাজেশন প্রয়োজন নাই, আমাদের মতো করে যেটা দিতে চাই সেটাই দিতে পারবো, আমরা দিতে পারি। আমি জাস্ট এই সাজেশন ওয়ার্ডটাকে ক্লিক করে দিলে আমাদের কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে গ্রামার অ্যান্ড স্পেলিং। তো গ্রামার চেক করে কিভাবে, শর্টকাট কি ফাংশন 7। তো আমার রিভিউ মেনুতে এই দুইটাই মূলত আছে, এছাড়া তেমন কিছু নেই। এবং রিভিউ মেনুতে কিছু ট্রান্সলেশন করা যায়, তো আমরা আমাদের এগুলো বর্তমান কোর্সের তালিকার বাইরে, যে কারণে এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা যদি চাই যে এইটুকু ট্রান্সলেট করব, আমরা চাইলে ট্রান্সলেট করতে পারি, চাইলে এটা একদম পড়ে আমাদের শোনাবে সেটাও করতে পারি। যেমন আমি একটু প্রজেক্টরের সাউন্ডটা দেই, প্রজেক্টরের সাউন্ড দিলে আপনারা বুঝতে পারবেন, আপনারা আবার ভয় পাবেন না সাউন্ডটা হঠাৎ করে চলে উঠলে, ঠিক আছে? Provides a powerful way to help you prove your point. When you click on line video, you can paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online for the. আচ্ছা, এটাও বুঝতে পারছেন। এরপরে ট্রান্সলেট এটাও করতে পারি, যে কোনো একটুকু যদি ট্রান্সলেট করতে চাই, যেমন এইটুকু ট্রান্সলেট করতে চাই, ট্রান্সলেট সিলেকশন সিলেক্ট করে এপাশে ট্রান্সলেটর চলে আসবে, এবং এটা কোন ভাষায় করতে চাই, যদি হয়তো বাংলা যদি থাকে তো বাংলায় করা যাবে, না থাকলে হয়তো অন্য কোনো ভাষা। দেখেন এই যেটুকু সিলেক্ট করেছি তার বাংলা এখানে চলে আসছে, ইনসার্ট ক্লিক করলাম, আমার ওইটুকুর পরিবর্তে এখানে বাংলা চলে আসলো। তো খুব মজার জিনিস না এটাও। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ব্যাপার আছে। ট্র্যাক চেঞ্জটা তো দেখলেন, এবং সবার শেষে আছে রেস্ট্রিক্ট এডিটিং। রেস্ট্রিক্ট এডিটিং বলতে এটাকে যখন ফাইনাল ফাইল হিসেবে তৈরি করে ফেলবেন তখন যেন এই ফাইলটায় কেউ লিখতে না পারে, এটার জন্য রেস্ট্রিক্ট এডিটিং সিলেক্ট করে দিলে সে আর কখনো লিখতে পারবে না। আচ্ছা, রিভিউ মেনু আমরা যেটুকু দেখলাম দ্যাটস এনাফ, এটুকুই। আমরা ভিউ মেনুতে, ভিউ বলতে আমাদের সামনে কিভাবে দেখাবে এইটা, এখানে এটা হচ্ছে একবার করার পর স্যার আর আসে না। না, একবার করার পর ভুল না থাকলে কেন আসবে? না, ভুল মানে টাইপ করছি, ভুল যে কি করে কি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, আপনার সাজেশনে চলে আসবে। এবং আমরা যখন ইংলিশে কোনো লেখা লিখি, যদি ওই লেখাটা কোনো সঠিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে নিচে কোনো লাল রঙের দাগ আসে না। যদি ভুল ওয়ার্ড হয় তাহলে লাল রঙের দাগ আসার সম্ভাবনা থাকে। অথবা সাজেশন যদি থাকে, একটা মাইক্রোসফট অফিসের নিজস্ব ডিকশনারি আছে যেখানে সব ধরনের ওয়ার্ড থাকে। যদি কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো তাদের ডিকশনারিতে নেই, তাহলেই সেটার নিচে একটা লাল রঙের দাগ দেখা যাবে। যেমন আমার বাংলা লেখা প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কিছু ঠিক আছে, তাও লাল দাগ দেখা যাচ্ছে, কারণ তাদের ডিকশনারিতে এটা নেই। যেটুকু দেখলেন এটুকুর মধ্যে না বোঝার কিছু আছে? আচ্ছা, ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় এগুলো মনে আছে তো, না ভুলে গেছে? আমার ভয় হয় যে আপনারা ফোল্ডার তৈরি করতে গিয়ে যেভাবে তৈরি করেন
বা যেভাবে যা করেন হয়তো এটাও কয়েকদিন পর ভুলে যাবেন বা ভুলে যান। না 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 পুরো তৈরি করা তো শিখে যাও মোবাইলের ফোল্ডার তো তৈরি করে, আসলেই তো করে। স্যার হ্যাঁ এটা তো আচ্ছা, আমরা এখন সবাই পিকচার অ্যাড করতে পারি, টেক্সট বক্স অ্যাড করতে পারি, যে কোনো ধরনের লেখা লিখতে পারি, নাকি সবাই তো পারি? তা আমরা কোনো একটা ডিজাইন দেখে এখন সেই ডিজাইন করার ট্রাই করব সবাই। তবে সেই ডিজাইনটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন এমন কিছু না, এবার ডিজাইনটা হবে একটু ভিন্ন রকমের, এক প্রকার ডিজাইন বলা যায়। তো এটা না, এটা না, না আমি দেখতেছি ডিজাইনগুলো কোথায়, আমি হারিয়ে ফেলছি তো। আমি নিজেই হারিয়ে ফেলছি। খুব সংক্ষেপে এবং খুব দ্রুত আমি এটা একটু দেখাই আপনাদের সবাইকে, ঠিক আছে? সম্পূর্ণ দেখবেন। দুইটা শেপ তাই না? প্রথমে একটা হচ্ছে ব্ল্যাক শেপ, ব্ল্যাক শেপটা নিয়ে নিলাম। আর একটা শেপ এরকম, এটাও নিয়ে নিলাম। শেপ ফিলটা আউটলাইন বাদ দিয়ে দিলাম। এখানে আর একটা শেপ হচ্ছে ওভাল শেপ, নাকি এমন শেপ। এটা ছিল পিকচার। এই যেটা আছে এটার যদি বলা হয় যে আউটলাইন থাকবে তাহলে আউটলাইন দিব, যদি বলা হয় আউটলাইন দরকার নাই তাহলে আউটলাইন দিব না। তো মনে করি আউটলাইন বলা নেই, আউটলাইন বাদ দিয়ে দিলাম। ফিল, ফিল হবে কোনো কালার দিয়ে না, ফিল হবে পিকচার দিয়ে। পিকচার সিলেক্ট করে আমরা আমাদের যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম। তো যে কোনো একটা পিকচার না নিয়ে আমাদের এখানে যে পিকচার আছে সেরকম একটা পিকচার নিয়ে নেই। কার পিকচার নিব? যে কোনো একজনের নিয়ে নিলাম পিকচার। পিকচার কমপ্লিট। পিকচারের এখানে একটা আউটলাইন ছিল, যাই হোক যে কারণে আউটলাইন যেহেতু ছিল আমরা আউটলাইনটা দিয়ে দেই। আউটলাইনটা দিয়ে দিলাম, পাশাপাশি আউটলাইনটা একটু মোটা করে দিলাম। আমার এখানে শেষ। এরপরে একটা শেপ নিব, যে শেপটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল। রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে রাখলাম, রাউন্ড করে দিলাম। এই শেপের মধ্যে লেখা হবে এই এক্সপিরিয়েন্স লেখাটা। শেপটা একটু চিকন ছিল, আমরা একটু চিকন করে দিলাম, এবং একটু ডিপ কালার ছিল, ডিপ কালার করে দিলাম। এটাও একটু ডিপ কালারই হবে। এরপরে এই শেপটাই ডুপ্লিকেট করলাম, সেটা এখানেই আসবে। আর একটা শেপ সেটা ছিল এখানে, এবং দুইটা শেপ, এই দুইটাই একটা এখানে নিয়ে আসলাম আর একটা এখানে। একটা শেপ, একটা শেপ।
এই শেপের আউটলাইনটা রেখে দিব, ফিলটাকে নো করে দিব, এমনই তো নাকি? আউটলাইনটাকে একটু মোটা রেখেছে, আমরা আউটলাইনটাকে একটু মোটা করে দিলাম। এটা এখানে ছিল, বাকি যে লেখা ঝোঁকা আমরা সবাই লিখতে জানি, সবাই লিখতে পারি। এইখানের এই শেপটা একটু দেখব। এই শেপটা হচ্ছে ডাটা প্রসেস, ডিজাইন প্রসেস, ডিজাইন ম্যানেজমেন্ট, দুইটা। এখানে ইনসার্ট ক্লিক করে আমরা শেপ নিলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ। জুম করে নিলাম, জুম করে রাউন্ড করে নিলাম, ফিল নো করে, ফিল একটু অ্যাশ কালার করে দিলাম, আউটলাইন নো করে দিলাম। এটাই ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম। এই উপরের এটাকেই ডুপ্লিকেট করে ওই একই জায়গায় রাখলাম, কালারটা শুধু চেঞ্জ করে একটু ছোট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, একটু ছোট বড় করে দিলাম। আমার ডিজাইন রেডি, শুধু লেখালেখি বাকি নাকি? ডিজাইন রেডি না? এখন লেখালেখির জন্য এখানে লেখালেখি, এখানে লেখালেখি, টেক্সট বক্স নিব, অনলি টেক্সট বক্স। এইখানে কিছু একটা লেখা, টেক্সট বক্স, ইনসার্ট টেক্সট বক্স, এখানে লেখাটা হবে টেক্সট বক্সে। যে লেখাটা হয়তো বিভিন্ন কিছু হতে পারে, আমি শর্টভাবে লিখে দিলাম। এইটাকে, এই শেপটাকে ফিল নো করে দিব, আউটলাইন নো করে দিব, ফন্ট কালারগুলোকে সাদা করে দিব নাকি? ফন্ট কালারগুলোকে সাদা করে দিব এবং এর পাশাপাশি এই সম্পূর্ণটা এটা সিলেক্ট করে এই বুলেট সাইনে ক্লিক করে এই বুলেটটা দিয়ে দিলাম, একটু জুম করে দিলাম, মানে জুম বলতে একটু বড় করে দিলাম। এই সেম এটাকেই কপি করে বা ডুপ্লিকেট করে নিচে এখানেও দিয়ে দিলাম। এখন এই লেখার পরিবর্তে আমার যা যা লেখা আছে সব লেখা ওইভাবে দিয়ে দিব। বাকি আর কোনো কিছু পার্থক্য আছে? কিছু একটা পার্থক্য আছে যেটা জুম করলে এখন বোঝা যাচ্ছে। বলেন তো কি পার্থক্য? এখানে একটা নিচে শেপ আছে, এই শেপটা কিন্তু আমরা তৈরি করতে জানি না। এই শেপটা আমাদের কিন্তু তৈরি করার কোনো অপশন নাই। আমরা তবুও ওই শেপটাকে তৈরি করব, ওই শেপটাকে আমরা তৈরি করব। ইনসার্ট শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। মূলত এইখানে ছিল শেপটা, একটু বাঁকাভাবে ছিল। এই শেপটা ক্লিক করে এখান থেকে এডিট পয়েন্টে গিয়ে এটা এটুকু নিয়ে গেলাম, এটা এটুকু নিয়ে আসলাম এবং এটা এখানে রেখে দিলাম। এটাকে পাঠিয়ে দিলাম পিছনে, সেন্ড টু ব্যাক, মানে একেবারে ব্যাক না, ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে না কেন? একেবারে ব্যাক পাঠাই দেই। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক, এই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা হতে পারে। ঝামেলাটা হলো আমরা এখন ওই শেপটা কিন্তু সবার শেষে চলে গেছে। আমি এখন যদি ক্লিক করি ওই শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি এটা করলে পিকচারটা সিলেক্ট হচ্ছে, এটা করলে এটা সিলেক্ট হচ্ছে, কিন্তু নিচের ওটা সিলেক্ট করার কোনো অপশন আমার এখানে নাই। কিন্তু আমি তারপরেও চাচ্ছি ওইটাই সিলেক্ট করতে। কিভাবে করব? আমাদের এই সিলেকশন প্যান যেটা আছে, ফরম্যাট শেপ ডায়ালগ বক্সে থাকবে সিলেকশন প্যান।
এটা ক্লিক করলে আমাদের সবগুলো বক্স যেটা যেখানে আছে সবগুলো দেখা যাবে। তো সর্বশেষ তৈরি করছি এই 7 নাম্বার রেক্টেঙ্গেল যেটা আছে নিচে। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, উপরে উঠে গেল, আরেকটু দিলাম, আরেকটু উপরে উঠে গেল। আরও যদি উপরে দেই তাহলে ওভালের উপরে উঠে যাবে। ওভাল বলতে ওই পিকচারটা। তো এই পিকচার, এটা তার নিচে, এটা তার নিচে, এবং এটা একেবারে নিচেরটা মানে কালোটা। প্রয়োজনে এগুলো নাম লিখতে পারি। তা আমার এটার কালারটা সেম কালার দিতে হবে। সেম কালার দেওয়ার জন্য আমি এত কিছু করব না, জাস্ট ফরম্যাট প্রিন্টার থেকে এটাকে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে করে নিলাম। এটাকে এই মুহূর্তে এই যেটা আছে এটাকে একটু ফরম্যাট শেপে গিয়ে একটু ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দেব, আর কিচ্ছু করব না। ঠিক আছে? হয়তো নিচের কালারটা একটু বেশি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্সিটা একটু ওটা একটু কম দেখায়, আমাদেরটা একটু বেশি দেখায়, এই তো। কিন্তু সমস্যা নেই, কম দেখানোর মতো করেও আমরা তৈরি করতে পারি। কি হয়ে গেছে ওটার মতো করে? প্রয়োজনে ওটার মতো করে একটু বড় করে দিলাম। এখন এখানে লেখালেখি যা যা লাগবে, কাজকে শুধু শেপ থেকে টেক্সট বক্সের মধ্যে আমি লিখতে থাকবো যা খুশি তাই। এখানে যা যা আছে সব লিখতে থাকবো। তো বলেন এটুকুতে না বোঝার মতো কোনটা ছিল? না বোঝার মতো কোনটুকু ছিল বলতে পারবেন কেউ? লাস্টের এইখানে, এইখানে। আচ্ছা, এটা আবার দেখাই। আমি এটা ডিলিট করে দেই। আমি একটা শেপ নিলাম, শেপটা হবে রেক্ট্যাঙ্গেলের দ্বিতীয়টা, রাউন্ড রেক্ট্যাঙ্গেল বলে এটাকে, রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেল। সিলেক্ট করে আমি শেপটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, কিন্তু রাউন্ড দেখা যাচ্ছে অল্প, আমরা চাচ্ছি আরো একটু বেশি রাউন্ড হোক। এই যে হলুদ চিহ্নটা দেখা যাচ্ছে, এটা চেপে ধরে আমি যদি টান দেই আমার কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। এরপরে এটার আউটলাইন আমরা রাখবো না, আউটলাইনটাকে বাদ দিব। ফিল থেকে একটা অ্যাশ কালার টাইপের কালার দিব। এটুকু তো বুঝছেন? এরপরে এইটাকে কপি করতে পারি, জাস্ট ডিলিট মানে কন্ট্রোল ডি, অথবা একটু কন্ট্রোল চেপে ধরে সামনে নিয়ে গেলাম, এখানেই রেখে দিলাম। কপি করে এটার উপরেই জাস্ট পেস্ট করলাম। আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিব, এরপরে একটু ছোট করে নিচ্ছি। তো ব্যাপারটা কি দাঁড়ালো, আমার নিচে একটা শেপ আছে, তার উপরে আর একটা শেপ হলো, এবং সেম একই মেজারমেন্টের একই মাপের শেপ হলো, যে কারণে একটা বারের মতো তৈরি হয়ে গেল। বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ এটুকু এখানে হচ্ছে 80% অথবা 78%। এই একটা হলো, এই দুইটাকে সিলেক্ট করে
দুইটা সিলেক্ট করে, সিলেক্ট যদি না হয় ঝামেলা হয় তাহলে সিলেকশন প্যানে চলে যাব, এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো। যেমন এটার উপর ক্লিক করলে দেখা যায় এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা, আর নিচেরটা ক্লিক করলে নিচেরটা সিলেক্ট হয়। তো এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি ক্লিক করলে আরেকটা হয়ে যাবে, কন্ট্রোল ডি ক্লিক করলে আরেকটা হয়ে যাবে, অনেক সময় 3টে বা 4টা পাবেন। এবং যদি চান যে আপনারা গ্রুপ করে নেবেন সেটাও করতে পারেন, যেমন এখানে একটা ডিলিট করলে বাকিটা থেকে যায়। কিন্তু যদি একসাথে গ্রুপ করে নিতাম এই দুইটাকে মিলে, এই দুইটাকে মিলে এইটা এবং এইটা দুইটা মিলে রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম, এবার কি হলো সম্পূর্ণটা আলাদা একটা পার্ট হয়ে গেল। এখন চাইলে এই তিনটাকে অ্যালাইনমেন্ট করতে পারি আমাদের মতো করে। অ্যালাইনমেন্ট মেনুর ব্যবহার তো শিখেছেন সবাই, অ্যালাইনমেন্ট শিখেছেন, মনে আছে? কথা বলতে হবে, মনে আছে কিনা? অ্যালাইনমেন্ট মেনু যেমন এটা এখানে রাখলাম, এটা এই থাকলো, এটা এই থাকলো, আমার কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? আমার কি অ্যালাইনমেন্ট ঠিক আছে বলতে পারবেন? ঠিক নেই। কোন দিক থেকে ঠিক নেই? বলা যায় কোনো দিক থেকেই ঠিক নেই, কারণ এখানে একটু দেখেন এই থেকে শুরু হয়েছে, তাহলে এখানেই সবকটা শুরু হওয়ার কথা ছিল, এইখানে শেষ হয়েছে এখানে শেষ হওয়ার কথা ছিল নাকি? তারপরে এইখানে যতটুকু গ্যাপ আছে যদি চিন্তা করেন এখানে কিন্তু তার থেকে অনেক বেশি গ্যাপ, তাহলে এখানেও ঠিক নেই। তা আমরা অ্যালাইনমেন্ট, এই তিনটার অ্যালাইনমেন্ট ঠিক করবো। এবার তিনটাকে সিলেক্ট করে একসাথে শেপ ফরম্যাটে গিয়ে এই যে অ্যালাইনমেন্ট চিহ্নটা দেখা যায় এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট চিহ্ন, অ্যালাইনমেন্ট অবজেক্ট, এটার উপর ক্লিক করলেই আমার অপশন আসে অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট রাইট। যদি রাইট ক্লিক করি তাহলে রাইট সাইড সমান হবে, লেফট ক্লিক করলে লেফট সাইড সমান হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা শেপ একই মাপের, আমরা রাইট লেফট যেটাই করি হয়ে যাবে, তো আমরা লেফট করলাম আর লেফট বরাবর সমান হয়ে গেল, আমার রাইটও সমান হয়ে গেছে কারণ একই মাপ যেহেতু। এটাই ক্লিক করে আবার ক্লিক করলাম ভার্টিক্যাল, ভার্টিক্যাল বলতে আড়াআড়িভাবে সমান হয়ে যাওয়া, ভার্টিক্যাল ক্লিক করলাম আমার আড়াআড়িভাবে সমান হয়ে গেছে। আচ্ছা, এবার এই শেপগুলো যদি ভার্টিক্যাল না থেকে হরিজন্টাল থাকতো, যেমন এমনও তো থাকলে থাকতে পারতো, তাই না? এমন থাকতে পারতো, এমন থাকতে পারতো না? এমন থাকলে আমি একটু সবগুলোকে উঠিয়ে নেই, যদি এমন থাকতো এক্ষেত্রে কি আমার এই মুহূর্তে অ্যালাইনমেন্ট ঠিক আছে বলতে পারবেন? অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমি এক্ষেত্রে তিনটাকে সিলেক্ট করে এখান থেকে এবার টপ অথবা বটম করতে পারি। টপ ক্লিক করলে টপে মিলবে, বটম ক্লিক করলে বটমে মিলবে। যেহেতু আমাদের এর আগে ছিল লেফট রাইট, এবার কিন্তু লেফট রাইট নেই, এবার হবে টপ বটম, তা আমরা বটম মিলালাম। এরপরে এবার মিলাবো হরিজন্টাল, তাহলে সমানভাবে মিলে যাবে। এবার কি আমাদের ভার্টিক্যাল কাজ করবে? এবার কি আমাদের ভার্টিক্যাল কাজ করবে? কারণ আমার এই শেপগুলো আছে হরিজন্টালি, মানে আড়াআড়ি, মানে লম্বালম্বি ভাবে আছে। লম্বালম্বি ভাবে এটাকে বলা হয় হরিজন্টাল, আড়াআড়ি ভাবে থাকলে এটাকে বলা হয় ভার্টিক্যাল। তো আমরা এটাকে হরিজন্টালি অ্যালাইন করে নিলাম। তো এইটা হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার। কোনোটা কম বেশি রাখলে রাখতে পারি। আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল, টপ, বটম, মিডল, লেফট, রাইট সবই দেখে নিলাম নাকি?
টেবিলে যদি কোনো কিছু লিখি সেটা অটো ফিট হবে অটো ফিট অপশনের মাধ্যমে। এরপরে অটো ফিট উইন্ডো, এখানে অটো ফিট কোয়ান্টিটি আছে, টেবিল সর্টিং যেটা দেখানো হয়েছিল, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, নেক্সট পেজে হেডার রো রিপিট, যেটা গতকালকের ক্লাসে দেখানো হয়েছিল। হেডার রো রিপিট মনে আছে? রিপিট হেডার রো, আমাদের টেবিলের একটা টেবিলের হেডারে যা থাকবে প্রত্যেকটা পেজে সেই হেডারটা চলে যাবে। জি স্যার। এটা ছিল রিপিট হেডার রো। এটা করতে পারেন সবাই? ডকুমেন্টে পিকচার সংযোজন, যেটা অনেক আগেই আপনারা শিখে গেছেন, যে কোনো পিকচার আপনারা ইনসার্ট করতে পারেন। শেপের ব্যবহার সবাই দেখেছেন, আমরা শেপের ব্যবহারগুলো